শেষ মুহূর্তে রাজধানীর হাটে পশুর সংকট, সুযোগে চড়া দামে বিক্রি। লঞ্চে বাসে ঘরে ফেরা মানুষের ভিড়, ঘাটে দীর্ঘ যানজট, ভোগান্তি। বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত, স্বাস্থ্যবিধি মানার আহ্বান। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। টানা কয়েকদিনের স্থবিরতার পর ঈদের আগের দিন জমে উঠেছে রাজধানীর কোরবানি পশুর হাটের চিত্র। প্রতিটি হাটেই চড়া দামে বিক্রি হচ্ছে কোরবানির পশু। এদিকে দাম বেশির খবরে এখন আশপাশের জেলা থেকে রাজধানীর হাটে পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। বিক্রি শুরুর পর থেকে টানা কয়েকদিন ধরেই ক্রেতাশূন্য ছিল কোরবানির পশুর হাট। তবে ঈদের ঠিক আগের দিন পাল্টে গেছে সেই চিত্র। শুক্রবার সকাল 10টার মধ্যেই হাটগুলোতে মজুদ পশুর চেয়ে কয়েক গুণ বেশি ক্রেতা উপস্থিত হন। দেখা দেয় পশুর সংকট। এই সুযোগে ব্যাপারীরাও দাম হাঁকিয়েছেন আগের দিনের চেয়েও কয়েক গুণ বেশি। এমন পরিস্থিতিতে চড়া দামেই কোরবানির পশু কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। গরুর দাম আজকে খুব চড়া। আমি 1,35,000 টাকা দিয়ে একটা গরু কিনছি এর কাছ থেকে। এর আগের দিনে এই গরুটা কত হতো? এর আগের দিনে এই গরুটা 1,5, 6 অত অতিরিক্ত 10 হইতো। গতকাল মানে সন্ধ্যার পরের থেকে দাম বেড়ে গেছে মনে হয়। মানে ক্রেতা বেশি, সাপ্লাই কম ছিল গরুর, এজন্য আর কি। সামান্য গরু চোখে লাগে না, ওই গরুর দাম চায় 1 লাখের উপরে, 1 লাখের নিচে কোনো দাম নেই। অনেকে আবার চড়া দামের কারণে ছুটছেন এক হাট থেকে অন্য হাটে। যদিও প্রায় সব হাটের চিত্র একই বলে জানাচ্ছেন তারা। বেশ কয়েক বছর পর গরু বিক্রিতে ভালো লাভ হয়েছে বলে জানান ব্যাপারীরা। দাম ভালোই পাইছি ইনশাল্লাহ, বাজার খারাপ না, মোটামুটি আল্লাহ ভালোই দিচ্ছে। 14টা গরু আমি সকালবেলা নামাইছি ভোরে ফজর আজানের সময়, আবার বেচা শেষ হয়েছে। ইজারাদাররা বলছেন করোনার কারণে ঢাকায় পশুর হাট কম বসায় শেষ মুহূর্তে কিছুটা সংকট দেখা দিয়েছে। দাম আপাতত আজকে একটু চড়া হইতেছে, গত 2 দিন একটু অল্প ছিল, আর এখন চড়া হইতেছে লাস্ট দিন তো, এ কারণে ক্রেতারা অনেক দাম দিয়ে কিনতেছে। রাজধানীর গাবতলী, আফতাবনগর, কমলাপুর, শাহজাহানপুর সহ সব হাটেই পশুর দাম বেড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ায় গাজীপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ সহ আশপাশের জেলা থেকে রাজধানীতে আসছে কোরবানির পশু। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির পশুর হাটের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর আফতাবনগর ও চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামের পরিস্থিতি কি? আমরা দেখছি প্রায় সারা দেশেই পশুর সংখ্যা এখন হাটে কম, পরিস্থিতি কিরকম দেখছেন সেখানে? চট্টগ্রামের পরিস্থিতি অনেকটা একই রকম, অর্থাৎ গতকালকে দুপুর পর্যন্ত আমরা যে অবস্থাটি দেখেছিলাম যে বেশিরভাগ ব্যাপারী কিন্তু তাদের এই পশু বিক্রি নিয়ে এক ধরনের আশঙ্কার মধ্যে ছিলেন। কিন্তু দুপুরের পর, অর্থাৎ গতকাল দুপুরের পর থেকে সন্ধ্যার আমরা দেখেছি যে চট্টগ্রামের শহরের যে হাটগুলো আছে সেই হাটগুলোতে একেবারে পশুশূন্য অবস্থা তৈরি হয়েছে। এবং আজকে সকাল থেকেও এই বিভিন্ন বাজারগুলোতে, পশুর হাটগুলোতে একেবারে খুবই কম, অর্থাৎ হাতে গোনা কিছু পশু ছিল, এবং কিন্তু সেই তুলনায় ক্রেতা ছিল কয়েক গুণ বেশি, যে কারণে হঠাৎ করেই পশুর দাম অত্যন্ত কয়েক গুণ বেড়ে যায়। এবং এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রামের একটি স্থায়ী পশুর হাট, যে বিবির হাট, এবং এখানেও আমরা দেখছি যে অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু এই সময়টাতে পশুর সংখ্যা কম, তবে এখানে ক্রেতার সংখ্যা বেশি। যদিও গতকালকে এই হাটে কিন্তু একেবারেই পশু ছিল না, গতকাল রাতে, আজকে সকালেও একই অবস্থা ছিল। তবে এই মুহূর্তে আমরা দেখছি যে শহরের বাইরের যে বিভিন্ন হাটগুলো রয়েছে, বিশেষ করে উপজেলাগুলোতে, সেখানে অবিকৃত পশুগুলো আস্তে আস্তে ট্রাকে করে এখানে নিয়ে আসা হচ্ছে এবং সেই পশুগুলো এখন কেনা বেচা হচ্ছে। যদিও এখানে ক্রেতার সংখ্যার অনুপাতে সেই পশুর সংখ্যা কম যে থাকার কারণে এখানে দাম, যেহেতু পশুর দাম কম ছিল, বিক্রেতারাও কিন্তু অনেকেই সিদ্ধান্ত নিয়েছিল যে না পাঠানোর জন্য, ফলে সেই পশুগুলি এখন আসতে পারে, বিশেষ করে ঢাকার আশেপাশের জেলাগুলো থেকে আসছে। চট্টগ্রামে এরকম কোনো খবর আছে কিনা যে পথে আটকা পড়েছে বা এরকম কিছু? ব্যাপারীরা কি বলছেন? না, চট্টগ্রামে এই বিষয়টি একটু আলাদা, কারণ চট্টগ্রামে আমরা যে জেলা প্রাণী সম্পদ যে কর্মকর্তা দপ্তর, তারা যেটি বলছেন, মূলত এই বছর চট্টগ্রামে পশুর চাহিদা ছিল 7,31,000, এবং এর মধ্যে 6 লাখের বেশি, অর্থাৎ
6,64,000 পশু, সেটি স্থানীয়ভাবে চট্টগ্রাম এলাকায় যে 8,000-এর মতো খামার রয়েছে সে সমস্ত খামারগুলো থেকে সরবরাহ করা যায়। বাকি যে পশু প্রায় 50,000-এর মতো পশু সেটি বাইরের জেলাগুলো থেকে আসার কথা। এই বাইরের জেলাগুলো বলতে আমরা বলছি যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, বিশেষ করে কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ এই সমস্ত এলাকা থেকে, এবং যে কিন্তু এই সমস্ত এলাকা থেকে যে 50,000-এর বেশি পশু আসার কথা এবং এই পশুগুলো বেশিরভাগই আকারে বড়, অর্থাৎ বড় আকারের পশুগুলো আসার কথা, সেই জায়গাটিতে প্রাণী সম্পদ অধিদপ্তর বা কর্মকর্তার কার্যালয় বলছে যে মাত্র 10 থেকে 12,000 পশু এবার আসতে পেরেছে। এই জন্য তারা যেটি বলছেন যে পদ্মা সেতু অর্থাৎ পদ্মা নদী পার হয়ে আসার ক্ষেত্রে, পশু নিয়ে আসার ক্ষেত্রে বিপাকে পড়েছেন সেখানকার ব্যাপারীরা। এর বাইরেও দেশের অনেকগুলো এলাকায় বন্যা হচ্ছে, সেখান থেকেও পশু আসতে পারেনি চট্টগ্রামে। এবং আরেকটি আশঙ্কার কথা বলা হচ্ছিল যে গত কয়েক সপ্তাহ ধরে যে কথাটি বলা হচ্ছিল যে করোনার কারণে মূলত এবার পশু বিক্রয় কম হবে, সে কারণে অনেক ব্যাপারী এই লম্বা পথ পাড়ি দিয়ে আসলে চট্টগ্রামের বাজারগুলোতে বা হাটগুলোতে পশু নিয়ে আসেন। থাকলেও পাশাপাশি সিটে বসেই বাড়ি ফিরছে ঘরমুখ মানুষ। মানা হচ্ছে না শারীরিক দূরত্বের বিষয়টিও। এখন তো টিকিটও দেওয়া বন্ধ, তো জানি না আসলে কি হবে। বলতেছে আসবে, চলে আসবে, বাট আসতেছে না এখনো। আর কিছুক্ষণ লেট হলে বাসা চলে যাবো, ব্যাক করবো। ময়মনসিংহ রোডে কোনো অগ্রিম টিকিটের ব্যবস্থা নেই, আগে কখনোই ছিল না, এখনো নেই। মহাসড়কে যানজটের কারণে টার্মিনালে সময় মতো বাস না আসায় ভোগান্তি বেড়েছে যাত্রীদের। এছাড়াও কয়েকটি পরিবহনের বিরুদ্ধে ভাড়া বাড়ানোর অভিযোগ করেছেন অনেকে। টিকিট দিচ্ছে না, গাড়ি আসতেছে না, আমরা 3 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। 100 টাকার টিকিট 500 টাকা করে যাচ্ছে গাড়িগুলি ভরে, যে এখান থেকে দেখার তো কোনো লোক নাই, এটাই তো বড় সমস্যা। রাস্তার অবস্থা খারাপ, যাত্রী ফ্লো কম, মালিকের ব্যবসার অবস্থা খারাপ, সব দিক দিয়ে এইবারের বাজারটা সবচেয়ে খারাপ। তবে একেবারে উল্টো চিত্র ট্রেন যাত্রায়। ঈদে অন্যবারের মতো ভিড় নেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। ভিতরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে তৎপর রেলের কর্মকর্তারা। কোনো স্ট্যান্ডিং সিট নেই বা কোনো দাঁড়ানো অবস্থা কোনো লোক এখনো দেখতে পারতেছি না। ভবিষ্যতে এরকম হইলে আমাদের জন্য আরো ভালো হবে। পরিস্থিতি অনেক ভালো, মানে অনেক ভালোভাবে তারা ব্যবস্থা নিচ্ছে। অনলাইনে ডেফিনেটলি এটা খুব ভালো একটা উদ্যোগ, কিন্তু যদি সার্ভার যদি খুব স্পিড থাকে তাহলে টিকিট কাটাটা সবার জন্য অনেক সহজ হবে আর কি। জাতীয় পরিচয়পত্রের সঙ্গে টিকিট মিলিয়ে যাত্রীদের প্রবেশ করতে হচ্ছে স্টেশনে। একজনের টিকিটে ভ্রমণ করতে দেয়া হচ্ছে না আরেকজনকে। এছাড়াও বিনা টিকিটে ভ্রমণ রোধে কাজ করছে স্পেশাল টিকিট চেকিং স্কোয়াড। টিকিট ছাড়া কাউকে ট্রেনে উঠতে দেয়া হবে না জানিয়ে করা হচ্ছে মাইকিং। স্টেশন ঢোকে থার্মাল স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের তাপমাত্রা মাপা হচ্ছে, যাদের তাপমাত্রা বেশি হচ্ছে আমরা তাদের ঢুকতে দিচ্ছি না। অবশ্যই মাস্ক এবং টিকিট ব্যতীত আমরা কাউকে প্রবেশ করতে দিচ্ছি না, এবং হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে স্টেশনে প্রবেশ করতে হচ্ছে। এবং প্রতিটা ট্রেনে কোচে হাতল, আসন, জীবাণুনাশক ওষুধ ছিটিয়ে এবং প্ল্যাটফর্ম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আছে। অন্য বছরগুলোর মতো ট্রেনে এবার নেই কোনো শিডিউল বিপর্যয়। সব মিলিয়ে সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদযাত্রার আরও খবর জানাতে রাজধানীর সদরঘাট এবং মানিকগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাব সদরঘাটে, সেখানে আছেন সহকর্মী জাহানারা পারভিন। জাহানারা, এখন পরিস্থিতি কেমন দেখছেন? একদম শেষ সময়ে খুব বেশি লঞ্চ নিশ্চয়ই এখন আর ঘাটেনি। অধিকাংশ লঞ্চ ইতিমধ্যে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার দিকে ছেড়ে গেছে। এই মুহূর্তে কিছু লঞ্চ এখনো রয়েছে এবং তারাও যাত্রীর জন্য অপেক্ষা করছে, এবং যাত্রীরা এসেছেনও, হয়তো আরও বেশি যাত্রী হলে তারা ছাড়বেন। আমরা আজকে যেটা দেখেছি যে সকালের দিকে একটু ভিড় বেশি ছিল, দুপুরের পর থেকে যাত্রীর ভিড় এখানে কমতে শুরু করেছে, এবং এখনও আপনারা দেখতে পাচ্ছেন সদরঘাট লঞ্চ টার্মিনালে বেশ কিছু লঞ্চ রয়েছে, কিন্তু সেখানে যাত্রীদের চাপ নেই। এক ধরনের খুবই স্বাভাবিক একটা পরিবেশ। ঈদের আগের দিনই শেষ মুহূর্তে যারা বাড়ি যাবেন তারা আজ এখানে আসছেন, এবং বিকাল থেকে আমরা আসলে সারাদিনই লঞ্চ চলেছে, কিন্তু সকালে একটু যাত্রীদের ভিড় বেশি ছিল। আর যেটা আমি আগেও বলেছি, স্বাস্থ্যবিধির ব্যাপারটা অধিকাংশ লঞ্চে যাত্রীরা মানছেন না, মাস্ক নেই এবং সামাজিক দূরত্ব আসলে সেভাবে মানা হয়নি। এই মুহূর্তের পরিবেশের কথা যদি বলতে পারি, এক ধরনের সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধির বিষয়টি বাদ দিলে বলা যায় নির্বিঘ্নে নিরাপদেই বাড়ি যাচ্ছেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। এবং এখানে আমরা লঞ্চ মালিক সমিতির সঙ্গেও কথা বলেছিলাম, তারা বলেছেন যে স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি তারা যাত্রীদের উপর দোষ চাপিয়েছেন, আর যাত্রীরা বলেছেন যে আসলে তাদেরকে যেভাবেই হোক বাড়ি যেতে হবে, পরিবেশ যাই হোক। সদরঘাটে এখন এক ধরনের ঘরমুখী যাত্রীদের অবস্থান দেখতে পাচ্ছি, যদিও গতকালের মতো ভিড় নেই।
যারা আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু মানিকগঞ্জের পরিস্থিতি জানতে চাই। পাটুরিয়া ঘাটে লম্বা যানজট আছে আমরা শুনতে পেয়েছিলাম। মঞ্জুর রহমান আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। মঞ্জুর, ঘাটের পরিস্থিতি এখন কেমন দেখছেন? জট কমতে শুরু করেছে কিনা? ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী যেসব এলাকা আছে অর্থাৎ গাবতলী, গাজীপুর, টঙ্গী এসব এলাকা থেকে যেসব কাটাপথে যেসব যানবাহন মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা ইতিমধ্যে যাত্রী নামিয়ে দিয়ে তারা কিন্তু আবার চলেও গেছেন। আর পাটুরিয়া ঘাটের কথা যদি বলি, পাটুরিয়া ঘাট কিন্তু এখনো অপরিবর্তিত রয়েছে। কারণ এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে কি পরিমাণ যানবাহন আছে এটা কিন্তু বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ আমাকে কিন্তু জানাতে পারেনি। তবে আমাদের যে ধারণা, আমরা প্রতিনিয়ত যে রিপোর্ট করি সেই ধারণা দিয়ে আমরা বলছি এখনো প্রায় 3 শতাধিকের উপরে ছোট যানবাহন আছে, পাশাপাশি 200-রও বেশি কিন্তু যাত্রীবাহী যে বাস সেটা কিন্তু পারের অপেক্ষা আছে। আরেকটা বিষয় হলো জানেন, সারাদিনই কিন্তু এই ধরনের একটা যানজট ছিল। কারণ আমরা যেটা দেখেছি যে গত 10 বছরে আজকে যে যানজট সৃষ্টি হয়েছে পাটুরিয়া ঘাট থেকে অর্থাৎ ধামরাই পর্যন্ত 40 কিলোমিটার ছাড়িয়ে গেছে। এই ধরনের যানজট লাগার একটি ভিন্ন কারণ আছে, এমনটা মানিকগঞ্জের পুলিশ প্রধান জনাব রিফাত রহমান শামীম তিনি আমাকে জানিয়েছেন। তিনি যেটা বলেছেন যে মানিকগঞ্জে যে এবার যে বন্যা হয়েছে সেই বন্যায় যে পার্শ্ব রাস্তাগুলো আছে অর্থাৎ বিকল্প রাস্তা যে আছে পাটুরিয়া ঘাটে যাওয়ার, সেই রাস্তাগুলো কিন্তু ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে একমাত্র ঢাকার ইচ্ছা মহাসড়ক হয়েই কিন্তু ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকার যেসব যানবাহন আছে কাটাপথে যারা এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে যায় তারা কিন্তু একেবারে চলে আসছে, যে কারণে যানবাহনের চাপটা বেশি সৃষ্টি হয়েছে। আরেকটা বিষয় হলো যে আপনি জানেন যে গতকাল রাত 2টা থেকে ভোর 5টা পর্যন্ত কিন্তু যানবাহন পারাপার কিন্তু বন্ধ ছিল। এটার একটি কারণ আছে, আমাকে বিআইডব্লিউটিসির এক কর্তৃপক্ষ জানিয়েছেন যে রাত 2:30টার দিকে এই যে বিআইডব্লিউটিসি কর্মকর্তাদের সাথে যানবাহন চালকদের একটি ঝামেলা হয়, যে কারণে তারা যাত্রীবাহী বাস পারাপার বন্ধ করে দেয় এবং ভোর 6টা থেকে সেই যানবাহন কিন্তু আবার শুরু হয়। কিন্তু গত 3 ঘন্টায় যে যানবাহনগুলি পার হতে পারেনি, সেই যানবাহনগুলো এই ঘাটে থাকার কারণেই কিন্তু এই দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এবং সকাল থেকে যানবাহন আস্তে আস্তে বাড়তে থাকে। এটা বেলা হওয়ার সাথে সাথে আরো বাড়ে, যে কারণে আজকে সারাদিনই কিন্তু মানিকগঞ্জে কিন্তু এই যে যানবাহন একটা দীর্ঘ জট ছিল। আরেকটা বিষয় হলো জানেন আপনার আজকে প্রচুর রোদ উঠেছে, সেই রোদের কারণে ব্যবসা গরম ছেড়েছে। এই গরমে আমি যেটা দেখেছি যে যানবাহনের বা যাত্রীবাহী বাসে, প্রাইভেট কারে যেসব বৃদ্ধা নারী শিশু ছিল তাদেরকে কিন্তু এক ধরনের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং তারা বলেছে যে আসলে এই ধরনের যে সমস্যায় তারা এর আগে কখনো পড়েনি। তবে সর্বশেষ যেটা বলতে পারি, ঢাকার ইচ্ছা মহাসড়ক এখন একেবারেই স্বাভাবিক আছে, তবে ঘাট এলাকায় প্রচুর যানবাহন আছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছেন যে রাত 12টা নাগাদ তারা সব ধরনের যানবাহন তারা পারাপার করতে সক্ষম হবে। কারণ এই মুহূর্তে পাটুরিয়াতে 15টি ফেরি চলাচল করছে, এর মধ্যে 8টি রোরো ফেরি, 7টি কেটাই ফেরি। তারা বলছেন যে যেহেতু পাটুরিয়াতে একটু স্রোত রয়েছে, পদ্মা নদীতে স্রোত রয়েছে, কিন্তু তাদের যেহেতু পর্যাপ্ত ফেরি আছে ঘাট এলাকা, অতএব যানবাহন পারাপার করতে তাদের তেমন কোনো ব্যাঘাত ঘটবে না। মঞ্জুর, জাহানারা পারভিন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সকাল 7টায় হবে প্রথম জামাত, পরে সকাল 11:10 পর্যন্ত হবে আরও 5টি জামাত। স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের ঈদের জামাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এবার মসজিদ সহ সারা দেশে থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। প্রতি বছর জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় প্রধান জামাত, যেখানে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি সহ বিশিষ্ট ব্যক্তিরা। কিন্তু গত রোজার ঈদেও বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত হয়। এবারও স্বাস্থ্যবিধি মেনে হবে সেখানেই। প্রতিটি গেটে বসানো হয়েছে জীবাণুনাশক টানেল, রাখা হবে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা। জাতীয় মসজিদে প্রতিবার 5টি ঈদ জামাত হলেও এবার হবে 6টি। যেখানে আগে 15-20 হাজার লোক একসাথে নামাজ পড়তে পারত, সেখানে কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে। গ্যাপ রাখার কারণে তাহলে আপনার সেখানে 7,000-8,000 লোক নামাজ পড়তে পারবে। তাইলে আপনাকে অনেক লোক যেটা আগে অ্যাকোমোডেট করা যেত সেটা কিন্তু করা যাচ্ছে না, যার কারণে আমরা এটা অনুভব করেছি যে আমাদের হয়তো আরেকটা জামাত করা লাগতে পারে। সেজন্য আমরা 6টা জামাতের ব্যবস্থা রেখেছি। চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদে 2টি জামাত হবে।
এছাড়া সিলেটে হযরত শাহজালাল জামে মসজিদে সকাল 8টায় হবে প্রধান জামাত। গেল ঈদের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ আদায়ের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গণজামাত হলে এই সংক্রমণটা বেড়ে যেতে পারে, সে কারণে মসজিদে নামাজ পড়বে এবং সেখানে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই নামাজটা পড়তে হবে। এবং যেখানে আমাদের যে নির্দেশনাগুলো আছে স্বাস্থ্যবিধি মেনে চলার, যে যখন তারা মসজিদে যাবে বাসা থেকে উজু করে যাবে এবং হাত কমপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে ভালো মতো ধুতে করে যাবে এবং তারপর মসজিদে যাওয়ার পর সেই স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্বটা মেনটেন করে নামাজটা পড়বে, যাতে আমাদের সংক্রমণটা তো যাতে অবশ্যই কমে যায় সে ব্যাপারটাই বেশি জোর দেওয়া হয়েছে। এদিকে এবারের ঈদুল আজহায় জঙ্গি হামলার শঙ্কার কথা আগেই জানিয়েছে পুলিশ সদর দপ্তর, তাই নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছি, যেমন ইউনিফর্মড পেট্রোলের সংখ্যা বাড়ানো হয়েছে, পাশাপাশি সাদা পোশাকেও ডিপ্লয়মেন্ট আমরা বাড়িয়েছি। একই সাথে বিভিন্ন এলাকায় যে সকল জায়গায় আমাদের সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে যে সকল এলাকায়, সে সকল এলাকায় আমরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং জোরদার করেছি। তিনি জানান রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে তল্লাশি চৌকি। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ জামাতের প্রস্তুতির খবর জানাতে বরিশাল ও রাজধানী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই বরিশালে আছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ আহমেদ, ঈদের জামাতের প্রস্তুতি কিরকম নেওয়া হয়েছে? আমরা জানি যে এবার ঈদগাহে ঈদের নামাজ পড়তে নিরুৎসাহিত করা হচ্ছে, বরিশালের পরিস্থিতি কি? জি, বরিশালেও ওই সেম পরিস্থিতি, অর্থাৎ ঈদগাহ যতগুলো রয়েছে তার একটিতেও জামাত অনুষ্ঠিত হবে না, পুরোপুরি নিরুৎসাহিত করা হয়েছে। আর যেটি বলা হয়েছে যে প্রত্যেকটি মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বরিশাল মহানগরে আমার 455টি মসজিদ রয়েছে, এই মসজিদ প্রত্যেকটিতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে 250টি মসজিদ রয়েছে যেখানে ডাবল জামাত অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ 4টি জামাত অনুষ্ঠিত হবে বরিশাল পুলিশ লাইন মসজিদে এবং 3টি জামাত অনুষ্ঠিত হবে এবাদুল্লাহ মসজিদে, এখন পর্যন্ত জানা গেছে। এছাড়া 2টি জামাত রয়েছে অনেক মসজিদে। আর যে কথাটি বলা হচ্ছে যে আসলে এবার বরিশালে কুরবানি ঈদ যেহেতু ঈদুল আজহা, তো এখানে পশু কুরবানির একটা বিষয় থাকে, এই জন্য সকাল 7টা থেকে আসলে জামাত বরিশালে শুরু হবে। তো সকাল 7টা থেকে প্রতি 45 মিনিট পর আমরা দেখেছি যে 9:30টায় সর্বশেষ জামাতের কথা এখন পর্যন্ত বলা হয়েছে এবং 9:30টার জামাত অর্থাৎ 10টার মধ্যে জামাত পুরোপুরি শেষ হয়ে যাবে বরিশালে। তারপর কুরবানির কথা বলা হয়েছে সিটি কর্পোরেশন থেকেও সেই কর্মসূচি থেকে বেলা 2টার পর তারা বর্জ্য পরিষ্কারে নামবেন এবং রাত 8টার মধ্যে তারা পুরো শহরটিকে ক্লিন করবেন। তো যে কথাটি বলা হচ্ছে যে এবার ঈদ জামাতকে কেন্দ্র করে আসলে মসজিদগুলোতে সম্পূর্ণরূপে প্রস্তুতিগুলো সেটি সম্পন্ন হয়েছে। সঙ্গে থাকুন, আমরা একটু রাজধানীর পরিস্থিতি জানবো। গুলিস্তানের দক্ষিণ সিটি নগর ভবনের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, ঈদ উপলক্ষে প্রস্তুতি কি দেখছেন? অন্যান্য বা আমরা পুরো রাজধানী কারণ হাইকোর্টের মতো একটি স্থাপনা, সেটাও কিন্তু এবার আলোকসজ্জা করা হয়। আমরা ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে, আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে আমরা দেখতে পাচ্ছি যে আলোকসজ্জা করা হয়েছে ঈদ উপলক্ষে এবং পুরো ঢাকার মধ্যে আসলে ঢাকার যে দক্ষিণ সেক্টরটি রয়েছে তার মধ্যে বলতে গেলে শুধুমাত্র এই স্থাপনাটাই কিন্তু আলোকসজ্জা করা হয়েছে এবং সুন্দর করে সাজানো হয়েছে। প্রতিটি মানুষ, আমরা দেখেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অনেক বাসিন্দারাই কিন্তু এখানে এসেছেন ঘুরতে। তারা আসলে দেখছেন যে আলোকসজ্জার আসলে ঈদের যে একটা আনন্দ সেটা কিন্তু এবার অনেকটাই কম। আমরা দেখতে পাচ্ছি যে এই করোনার দুর্যোগের মধ্যে মানুষের মধ্যে আনন্দের ঘাটতি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু তার মধ্যেও এই দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবনটি সাজানো হয়েছে সেখানে সাধারণ মানুষের আনাগোনা দেখতে পাচ্ছি। তারা আসছেন, তারা উপভোগ করছেন জিনিসটি। তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। তারা বলছেন যে আসলে এমন একটি পরিস্থিতিতে ঈদ এসেছে যখন কিনা করোনার একটি ভয় রয়েছে। পাশাপাশি আপনি জানেন যে পুলিশ সদর দপ্তর থেকেও কিন্তু বলা হয়েছে যে এক ধরনের জঙ্গি হামলার শঙ্কা রয়েছে। সব মিলিয়ে একটা শঙ্কার মধ্য দিয়ে এবার পবিত্র কোরবানির ঈদ উদযাপিত হতে যাচ্ছে। তার মধ্যেও মানুষ চেষ্টা করছেন একটু আনন্দ খুঁজতে, তারা একটু যে
এক ধরনের প্রশান্তির বার্তা বয়ে আনুক, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। আমরা যদি রাজধানীর খবর বলতে চাই, রাজধানীর বিভিন্ন পয়েন্টগুলো আমরা ঘুরে দেখেছি, সেখানেও কোনো ধরনের আলোকসজ্জা কিন্তু আমরা দেখতে পাইনি। পাশাপাশি যেহেতু এক ধরনের হুমকি রয়েছে, একটি শঙ্কা রয়েছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যথেষ্ট পরিমাণের পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং তারা তল্লাশি চেকপোস্টের সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে। আমরা এমনটাই জানতে পেরেছি পুলিশ সদর দপ্তরের যে যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলে। এমন একটি শঙ্কার মধ্যে মানুষ আছেন, সেই শঙ্কার ক্ষেত্রেও আসলে তারা প্রার্থনা, তাদের বেশিরভাগেরই প্রার্থনা এই পবিত্র কোরবানির ঈদের মধ্যে যে সব ধরনের শঙ্কা কেটে যাক, একটি নতুন সূর্যোদয় হোক, যে সূর্যোদয় আসলে করোনার ভয়, করোনা সংক্রমণ কেটে যাবে এবং মানুষের মধ্যে যে এক ধরনের মৌলবাদের যে বীজ রয়েছে সেটাও আসলে দূর হয়ে যাবে, এমনটাই কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা। এই প্রত্যাশার মধ্যে আমরা দেখেছি যে মানুষ যারা আছেন তার বেশিরভাগই বলতে চাইছেন যে পবিত্র কোরবানির ঈদের মধ্য দিয়ে তারা চাইছেন যে এক ধরনের শান্তির বার্তা ফিরে আসুক গোটা দেশে। বনি ইবনে কামাল, মুরাদ আহমেদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে।